নমস্কার। রম্যগল্পমালার পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আপনাদের সাথে আমি রম্য মাইতি। বিশ্বকবি রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে 25শে বৈশাখের বিশেষ উপস্থাপনা। শ্রী ধীরেন্দ্রনাথ দাশের লেখা প্রবন্ধ কবি রবীন্দ্রনাথ ও স্বামী বিবেকানন্দ। ছবি সংগৃহীত। প্রবন্ধ পাঠে আমি রম্য মাইতি। বিশ্বকবি রবি ঠাকুরের জন্মদিন অর্থাৎ 25শে বৈশাখ উপলক্ষে বিশেষ উপস্থাপনা। কবি রবীন্দ্রনাথ ও স্বামী বিবেকানন্দ। ঊনবিংশ শতাব্দীর উত্তর কলকাতার ঢিলছোঁড়া স্বল্প দূরত্বে দুটি বর্ধিষ্ণু শিক্ষিত বিত্তশালী সম্ভ্রান্ত পরিবার, একটি জোড়াসাঁকোর ঠাকুর পরিবার, অন্যটি শিমুলিয়ার দত্ত পরিবার। ঊনবিংশ শতাব্দীর 6-এর দশকে মাত্র 2 বৎসরের ব্যবধানে দুই কালজয়ী মহামানবীর জন্ম। ঠাকুর পরিবারের বিশ্ববিশ্রুত কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং দত্ত পরিবারে জগৎজয়ী বিশ্ব বিবেক স্বামী বিবেকানন্দ। বিস্ময়ের ব্যাপার, এত কাছাকাছি দুই মহাপুরুষের ঘটনা চক্রে একাধিকবার সাক্ষাৎ ঘটলেও দুজনের মধ্যে কোনো পারস্পরিক বাক্য বিনিময় হয়েছে কিনা তা জানা যায়নি। উভয় মহাপুরুষের বহু জীবনীকার গবেষকদের লেখা, যেমন শঙ্করী প্রসাদ বসু প্রণীত বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষতেও সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে নানা পারিবারিক সূত্র থেকে উভয় পরিবারের ঘনিষ্ঠতার কথা জানা যায়। বিবেকানন্দের কাকা তারকনাথ দত্ত ছিলেন ঠাকুরবাড়ির অর্থনৈতিক উপদেষ্টা, উকিল। উভয় পরিবারের ছেলেরা ওরিয়েন্টাল সেমিনারিতে পড়াশোনা করতেন। রবীন্দ্রনাথ ও নরেন্দ্রনাথ উভয়ের বাল্য শিক্ষার পাঠও ওইখানেই, একই প্রতিষ্ঠানে। রবীন্দ্রনাথের বড় দাদা দ্বিজেন্দ্রনাথের পুত্র দীপেন্দ্রনাথের সহপাঠী ছিলেন নরেন্দ্রনাথ, বিবেকানন্দের বাল্যনাম। সেই সূত্রে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নরেন্দ্রনাথকে খুবই স্নেহ করতেন। স্বয়ং অবনীন্দ্রনাথ তাঁর ঘরোয়া বইটিতে একথা উল্লেখ করেছেন। যুগনায়ক বিবেকানন্দ বইটিতে ও মহর্ষি দেবেন্দ্রনাথের সঙ্গে বহুবার সাক্ষাতের ইঙ্গিত রয়েছে। বিবেকানন্দ সংকলিত সঙ্গীত কল্পতরু বইটিতে রবীন্দ্রনাথের কয়েকটি গান সংকলিত হয়েছে। গানগুলির প্রথম লাইন, বহু সাধকের বহু সাধনার ধারা, তোমার জীবনেরও অসীমেরও লীলাপথে, তোমারও অসীমে প্রাণমন লয়ে। পরবর্তীকালে প্রবোধচন্দ্র সেন মহাশয় নরেন্দ্রনাথের প্রিয় সঙ্গীতের তালিকায় রবীন্দ্রনাথের 3টি গানের উল্লেখ করেছেন। এর মধ্যে 2টি গান তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা এবং এ মহাসিংহাসনে বসি। বাগবাজারে বলরাম বসুর বাড়িতে নরেন্দ্রনাথ 14ই জুলাই ব্রাহ্ম সমাজের অধিবেশনে গানগুলি পরিবেশন করেন। উক্ত সভায় রবীন্দ্রনাথ উপস্থিত ছিলেন, কিন্তু দুজনের মধ্যে সরাসরি সাক্ষাৎ বা কোনো কথাবার্তা হয়েছিল কিনা তা সঠিকভাবে জানা যায়নি। তবে আর একটি ঘটনা, শান্তিনিকেতনের অধ্যাপক ক্ষিতিমোহন সেন কাশীতে স্বামীজির কণ্ঠে রবীন্দ্রনাথের সখী আমার দুয়ারে কেন আসিলে নিশিভোর যোগী ভিখারি গানটি শুনেছেন। আর একটি স্মরণীয় ঘটনা, ঋষি রাজনারায়ণ বসুর কন্যা লীলাবতীর বিবাহ অনুষ্ঠানে মহর্ষির অনুরোধে রবীন্দ্রনাথ 2টি গান রচনা করেন 1861 খ্রিস্টাব্দে। 2টি হৃদয়ের নদী এক মিলিল যদি এবং কার পানে ছুটিয়া যায়। তখন গায়ক হিসাবে নরেন্দ্রনাথের সুখ্যাতি ছিল। নরেন্দ্রনাথ গান 2টি উক্ত অনুষ্ঠানে পরিবেশন করেন। সবচেয়ে বিস্ময়কর ঘটনা, স্বয়ং রবীন্দ্রনাথ গান 2টি সুরারোপ
করে গাইতে শিখিয়েছিলেন। অথচ উভয়ের পারস্পরিক সম্পর্ক এখানেও ধোঁয়াশা। তাহলে কি তিনি আড়াল থেকে এসব করেছিলেন? অপর একটি ঘটনা, 1857 সালে 28শে ফেব্রুয়ারি শোভাবাজারের রাজার বাড়িতে স্বামীজি বিশ্ব বিজয় করে দেশে ফিরলেন। সেখানে যে সম্বর্ধনা সভা হয়েছিল তাতে রবীন্দ্রনাথের দুই ভাইপো জ্ঞানেন্দ্রনাথ ও বলেন্দ্রনাথ উপস্থিত ছিলেন, কিন্তু সেখানে কবির উপস্থিতির কোনো উল্লেখ নেই। অন্য একটি ঘটনা, একই অনুষ্ঠানে কবি ও স্বামীজি উপস্থিত ছিলেন। সাক্ষী ছিলেন স্বয়ং নিবেদিতা। তাঁর বাড়িতে একটি ঘরোয়া চা চক্রে 27শে জানুয়ারি 1899 সালে রবীন্দ্রনাথ তাঁর স্বরচিত 3টি গান গেয়েছিলেন। বিবেকানন্দ উক্ত সভায় গান গেয়েছিলেন। জোসেফিন ম্যাকলাউডকে লেখা নিবেদিতার একটি চিঠি থেকে জানা যায় 1899 সালের 30শে জানুয়ারি সভায় রবীন্দ্রনাথ ও বিবেকানন্দ উভয় উপস্থিত ছিলেন। উক্ত সভায় রবীন্দ্রনাথ 2টি গান গেয়েছিলেন, কিন্তু উভয় মহাপুরুষের মধ্যে কথোপকথনের কোনো উল্লেখ নেই। নিবেদিতার এ প্রসঙ্গে মন্তব্যটি উল্লেখযোগ্যভাবে স্মরণীয়। অনলি দেয়ার ওয়্যার সাম ক্লাউডস, আই কুড নট টেল হোয়াট। অর্থাৎ এখানেও সে মেঘাচ্ছন্ন ভাব ধোঁয়াশা। শঙ্করী প্রসাদ বসুর সংকলিত নিবেদিতার একটি পত্রে রবীন্দ্রনাথ সম্পর্কে বিবেকানন্দ কঠোর মনোভাবের উল্লেখ করেছেন। স্বামীজি এক পত্রে লিখেছেন, এখন ঠাকুরবাড়ির প্রভাব বাংলাদেশের পক্ষে ক্ষতিকর হয়েছে। এই পরিবারের ইন্দ্রিয় রসের বিষ বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে। স্বামীজি পত্রে আরেকটি জায়গায় লিখেছেন, রামকৃষ্ণ নয়, বেদান্ত নয়, শুধু জগতের মধ্যে এখন পৌরুষানা। 1902 সালে 4 জুলাই বিবেকানন্দের আকস্মিক প্রয়াণে রবীন্দ্রনাথ কোনো সংবাদপত্রে কোথাও কোনো বিবৃতি বা কোনো প্রতিক্রিয়া দেননি। তবে স্বামীজির মহাপ্রয়াণের পর ভবানীপুর সাউথ সুবারবান স্কুলে অনুষ্ঠিত শোকসভায় রবীন্দ্রনাথ সভাপতিত্ব করেছেন, কিন্তু কবির উক্ত সভায় ভাষণের কোনো বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। উভয়ের পারস্পরিক মূল্যায়নের উজ্জ্বল একটি ঘটনা উল্লেখযোগ্য। তৎকালীন বিখ্যাত জাপানি কবি ওকাকুরা ভারতবর্ষ সম্পর্কে জানতে বিবেকানন্দের কাছে যান। তখন স্বামীজি বললেন, এখানে এই ব্যাপারে আমার সঙ্গে আপনার করণীয় কিছু নেই, আপনি বরং রবীন্দ্রনাথের কাছে যান, তিনি এখনও জীবনের মধ্যে আছেন। স্বামীজির এই তাৎপর্যপূর্ণ মন্তব্যের মধ্যে রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মের ইঙ্গিত করেন। অপরদিকে কবির কাছে জাপানি কবি ভারতবর্ষকে জানার পরামর্শ চাইলে তিনি বললেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, স্টাডি বিবেকানন্দ, দেয়ার ইজ এভরিথিং পজিটিভ, নাথিং নেগেটিভ। কবিগুরুর এই মন্তব্যে বিবেকানন্দকে জানতে আমাদের আরও গভীরভাবে অনুপ্রাণিত করে। তিনি স্বামীজির কবির মূল্যায়নই করেছিলেন। অবশ্য বিবেকানন্দের প্রয়াণের দীর্ঘদিন পর 1930 সালে 15 জানুয়ারি রবীন্দ্রনাথ তাঁর ভাইঝি ইন্দিরা দেবীকে একটি চিঠি লিখেছিলেন, অতীতের প্রতি শ্রদ্ধা রাখা উচিত, যেন সে অতীত নয়। বেলুর মঠে শুনেছি বিবেকানন্দের ছবির সামনে অম্বুরি তামাকে ভোগ দেওয়া হয়, তাঁর স্মারক হিসাবে এখনও তামাকে ভোগ নিবেদন করা হয়। অর্থাৎ বিবেকানন্দের মৃত্যুর এতদিন পরেও কবিচিত্তে বিবেকানন্দের উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেক প্রমাণ থাকা সত্ত্বেও সমকালীন প্রায় দুই সমবয়সী দুই পড়শি মহাপুরুষের প্রত্যক্ষ সাক্ষাৎকার বা কথোপকথনের কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি। তবে পরিশেষে একটা জিনিস স্পষ্ট, কবি রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দ উভয়ে অলক্ষ্যে থেকেও পরস্পরের মধ্যে আন্তরিক শ্রদ্ধাবোধ বজায় রেখেছিলেন। কেমন লাগলো আজকের বিশেষ প্রবন্ধ? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। প্রবন্ধটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীকালে নিত্য নতুন নানা স্বাদের গল্প, কবিতা এবং ভিন্ন ভিন্ন রচনা শুনতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।